কি আমি জানি না কে কোথায় কাকে বেঁধেছিল। তুমি এখন কে আমাদের বাড়ি কিছু থাকে না তো, সব ভেতরে থাকে। আমাদের বাড়িতে বিষয় কি সবসময় লোক থাকে না, এই ছেলেপিলে আছে, মানে আমাদের বিষয়টা ধরো মনে করলো যে বাড়ির লোক শুয়ে পড়েছে, এটা হলো আমার বাড়ি উঠোনে এসে পাড়ার কেউ কারোর সঙ্গে তার সখীর সঙ্গে গল্প করতে থাকলো ওই কোনায় বসে, তুই ভাবে ধর চোর এসে চুরি করতে। বুঝতে পারছো? হ্যাঁ আমাদের বাড়িতে রোজই চোর ঢোকে। এবারই না ও বাড়ি আমার ব্যাংক নাকি? আমার বাড়িটা আমার, ব্যাংক তো আর আমার না। না না আমি বলছি চুরি করে হয়ে গেছে মোটর। হ্যালো, হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে, আসো আজকে। আসলে আমি যা শুনলাম ও হচ্ছে রাত্রিবেলা চুরিটা করেছিল, বাড়িকে ঘুমাচ্ছিল। এবার মেম্বার সকালবেলা মোটরের সুইচ দেখে মোটর আর চলছে না, পরে দেখে মোটর নেই। তাহলে এবার হ্যাঁ প্রশ্ন হচ্ছে চোর কি আমাদের বাড়ি একটাই আছে, দৌড় বাড়ি চলে গেছে। হ্যাঁ ঠিক মোটর আছে, ও আছে, দৌড়ে বাধা হয়েছে। কি চুরি করেছে তাই? মোটর চুরিতে লাভ বেশি। কি দরকার? ভালো হয়েছে পুলিশে ধরে নিয়ে গেলে ওই সুবিধা, কেন বলতো? কি দিয়ে ও ছেড়ে দে, ওর বাড়িতে 3-4 জন আছে না, পাড়ার ব্যাপার, ভোটের ব্যাপার আছে তো, একজনকে তুই 3 জনা ভোট দেবে না। হ্যালো, মন্দিরে নাকি কবে কি চুরি করার চেষ্টা করছিল, মন্দিরে চুরি হলে ওর বাড়িতে আর কোনো কথা নেই, ওই চোর। আচ্ছা, অধ্যায় 7 বিপরীত কোন ধরনের? বিপরীত কথার অর্থ হচ্ছে বিপরীত। বিপরীত কথার অর্থ বিপরীত। হ্যাঁ মানে মনে করো একটা সরল রেখা আছে, এই হচ্ছে একটা সরল রেখা, এই সরলরেখা অন্য একটা সরলরেখা ছেদ করলো, তাহলে জিনিসটা অনেকটা এক্স এর মতো দেখতে লাগছে না, তাই তো? যদি এটাকে সোজা করে আঁকি, আগে বড় ছিল কি করে? না না আগেবার হয়নি, হয়নি হয়নি। হ্যাঁ 7 একটুখানি ছিল, সে তখন তো আর পড়াশোনা করেনি, ওই জন্য এবছর একটু পড়িয়ে দিই। আচ্ছা ওটাই আঁকলাম, তাহলে ব্যাপারটা হচ্ছে কি দুটো সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে, তাহলে দেখো এই যে দুটো কোণ, উপরে একটা কোণ আর নিচের একটা কোণ, এটা পরস্পরের কেমন কোণ? পরস্পরের বিপরীত কোণ। তাহলে একইভাবে কি হবে, এই সাইডের কোণটা আর এই সাইডের কোণ, এটা পরস্পরের কি হবে? বিপরীত কোণ। এবার এদের নাম দিয়ে দিলে সে নাম অনুসারে লিখতে হবে, আর কিছু না। আচ্ছা আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি বিপরীত কোণের মান সমান, মানে এই কোণটা যদি 120 ডিগ্রি হয় তাহলে নিচেরটাও, আচ্ছা তাহলে 120 120 240, 240 এর হাফ না 120 থাকলো, তাহলে 60, তাহলে এইটা 60 ডিগ্রি হবে আর এটাও 60 ডিগ্রি, তাহলে বিপরীত কোণের যে চার সাইডে টোটাল যে কোণ এর মান কত? 360 ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা 7 নম্বরে কোশ্চেন দেখো, 7 নম্বর কোশ্চেন কি বলেছে, জ্যামিতির জনক কাকে বলে, তার লেখা বইয়ের নাম কি?
তাহলে লেখা আছে জ্যামিতির জনক বলা হচ্ছে ইউক্লিডকে। জ্যামিতির জনক ইউক্লিড কে বলা হয়, গ্রিসের একজন গণিতজ্ঞ, একে জ্যামিতির জনক বলা হয়। তার লেখা বইয়ের নাম হচ্ছে এলিমেন্টস। এখানে এলিমেন্টস বানান ভুল লেখা আছে, এই আমি ঠিক করে নি। এলিমেন্টস এর ব্যাপারটা হচ্ছে ইটা ক্যাপিটালই হয়, বড় হয়, আর এলি এরকম থাকে। হ্যাঁ, ক্যাপিটালি লেখা প্রথমটা বড় হয়, বাদ বাকিগুলো ছোট হয়। হ্যাঁ ক্যাপিটালই আছে, এবার ও লিখেছিল ওরকম ভাবতে আমাদের তাই ভুল। হ্যাঁ আমার এটা ঠিক করা হয়নি, এটা ভুল হয়েছে আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় করে লিখে দাও। কি করতে হবে? কি আচ্ছা হবে। আরে বাবা আমি এই জায়গাটা খেয়াল করি, অনেকগুলো ভুল ঠিক করেছি, এটা ঠিক করা হয়নি। হ্যাঁ ইএস সাইজ বড় করলে হবে। এলিমেন্টস এর প্রথম যে ইটা আছে ওটা একটু বড় করে লিখে নাও। বাকিগুলো হ্যাঁ ছোট করতে বলে করো। কি এগুলো কি এই শুনে নাও, পুরোটাই ক্যাপিটালে হবে, শুধু প্রথম অক্ষরটা বড়, বাদ বাকিগুলো ছোট। বলো। ও সঙ্গী লেখা আছে, তা লিখে দিয়েছে পাশে, বাহ ভালো, খারাপ না, বুদ্ধি। আচ্ছা 8 কোশ্চেনটা দেখো, বলছি ইউক্লিডের কোন স্বীকার্যটি সর্বত্র প্রযোজ্য নয়, পরবর্তী ক্ষেত্রে এর ফলে কিসের প্রয়োজনীয়তা দেখা যায়। ব্যাপারটা যে ইউক্লিডের সমান্তরাল স্বীকার্যে বলা হয়েছে একটি সরলরেখার বহিস্থ একটি বিন্দু দিয়ে ওই সরলরেখার সমান্তরাল একটি সরলরেখা অঙ্কন করা যায়। মানে এই দেখো বলছে যে এই যে ধরো একটা সরলরেখা অঙ্ক আঁকা আছে, হয়েছে, এই সরলরেখার বহিস্থ একটা বিন্দু, ধরো এইটা বাইরে একটা বিন্দু, এইটা দিয়ে একটা মাত্রই সমান্তরাল সরলরেখা আঁকা যায়, এটাই বলেছে ইউক্লিড। কিন্তু আমি তো নিচেও আঁকতে পারি। ওই বিন্দুতে হচ্ছে কোনটা? ওই বিন্দুতে বহিস্থ বিন্দুতে। আচ্ছা বহিস্থ বিন্দু তো হচ্ছে, বহিস্থ বিন্দু তো আরো হতে পারে, বুঝতে পেরেছো? আচ্ছা হ্যাঁ দেখো তো বলছে কি একটি সরলরেখার বহিস্থ একটি বিন্দু দিয়ে ওই সরলরেখার সমান্তরাল একটি সরলরেখা অঙ্কন করা যায়, এটি সর্বত্র প্রযোজ্য হয় না। হ্যাঁ জ্যামিতি রাইটটুখানি অধ্যায়টা পুরোটা পড়বো, তাহলে বুঝতে পারবা অইকুইলিটির ব্যাপারটা। আচ্ছা পরেরটা 9 স্বীকার্য কাকে বলে। স্বীকার্য মানে হচ্ছে কি বলতো, যুক্তি দিয়ে প্রমাণ করার আগে আমরা কতগুলো জ্যামিতিক বিবৃতিকে সত্য বলে ধরে নেব, যেগুলি আমাদের প্রমাণের যুক্তি তৈরি করতে এবং ছবি আঁকতে মানে অঙ্কন করতে কাজে লাগবে। এই বিবৃতিগুলির সত্যতা আগে নানানভাবে যাচাই করা হয়েছে, এই বিবৃতিগুলিকে আমরা কি বলি, স্বীকার্য। ঠিক আছে, যেমন হচ্ছে নিউটনের 3টে সূত্র ছিল মনে আছে, মানে আমি পদার্থবিদ্যার কথা বলছি, যে প্রত্যেক ক্রিয়ার থার্ড সূত্র কি ছিল, প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে, তো এটা কিন্তু স্বীকার্য, ওটা কিন্তু স্বীকার্য, ওটা ওটা মেনেই কিন্তু বেশিরভাগ জিনিসপত্র কাজকর্ম করে। যাই হোক এখানে দেখো পেজ নাম্বার 4-এ চলে আসে, দেখো একটু উল্টে নিতে হবে পেজ নাম্বার 4টা। দেখো লেখা আছে জ্যামিতিক স্বীকার্যগুলি, এটা কার স্বীকার্য বলো তো? ইউক্লিডের কিছু আছে আর পরবর্তীতে অন্যান্য বিজ্ঞানেরও আছে। 1 নম্বর বলছে কি দুটি বিন্দু দিয়ে একটি মাত্র সরলরেখা আঁকা যায়, দুটি বিন্দু দিয়ে একটি মাত্র সরলরেখা আঁকা যায়। হ্যাঁ বলো। পড়েছো তো, দাঁড়াও না, শীর্ষ বলতে স্বীকার্য, হ্যাঁ লিখতে হবে। হ্যাঁ কোথায় একটি দেওয়া আছে, ওটা ও আসলে ওটা কি বলতো, স্বীকার্য একটি না। আচ্ছা দেখো 1 নাম্বার দাগে লেখা আছে, দেখো স্বীকার্য স্বীকার্য কি বলা আছে, দুটি বিন্দু দিয়ে একটি মাত্র সরলরেখা আঁকা যায়, দুটি বিন্দু সেটা দিয়ে শুধুমাত্র একটাই সরলরেখা আঁকা যাবে। পরেরটা 2 স্বীকার্য 2 একটি সরল রেখাংশকে উভয় দিকে যথেচ্ছা
বাড়ানো যায়, এটা বলে সরল রেখা কে হবে? রেখাংশ তো বাড়ানো যায় না। আচ্ছা বইতে সরল রেখাংশ আছে। যাও 3 নাম্বার। হ্যাঁ বলো। আসলে কি বলতো, সরল রেখাংশকে যদি দৈর্ঘ্য না উল্লেখ করা যায় এবং বাড়াতে চাই তাহলে বাড়াতেই পারি। মানে মনে করি এটা সরল রেখাংশ, ভালো কথা হবে, এটা সরল রেখাংশ তো, তা আমার ইচ্ছে হলো সরল রেখাংশকে আমি একটু বর্ধিত করবো, বাড়াবো, তাহলে আমি এখান থেকে একটুখানি এদিকে বাড়িয়ে নিতেই পারি, মান বাড়বে, বাড়াতে তো পারবো। 3 স্বীকার্য 3, যে কোনো বিন্দুকে কেন্দ্র করে এবং যে কোনো দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একই সমতলে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যায়। বুঝতে পেরেছো? বলছি কি, মনে করে এই হচ্ছে বোর্ড, এই বোর্ডে মনে করে এই একটা কেন্দ্র, এবার আমি মনে করলাম যে 12 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করব, তাহলে এখানে আমি কটা বৃত্ত আঁকতে পারবো? কেন্দ্র যদি নির্দিষ্ট থাকে আর ব্যাসার্ধ নিতে, তাহলে একটা বৃত্ত আমরা আঁকতে পারবো, আলাদা কোনো বৃত্ত আঁকা যাবে না। তাহলে যে কোনো বিন্দুকে কেন্দ্র করে, সেটাও তো লেখা আছে ফার্স্টে, মানে যখন আমি একটা বৃত্ত আঁকছি কেন্দ্র, বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ সেম রাখবো, হ্যাঁ ওই মাপেই। আচ্ছা পরেরটা 4 স্বীকার্য 4, যে কোনো দুটি সমকোণের পরিমাপ সমান, মানে মনে করো এইটা হচ্ছে একটা সমকোণ, মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। আবার মনে করো এইটা একটা সমকোণ, তাহলে এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। মনে করো এইটা একটা সমকোণ, এটা একটা সমকোণ, তাহলে চারটে সমকোণ প্রত্যেকটা কেমন হবে? সমানই হবে। চারটে সমকোণের প্রত্যেকটা কি হবে? সমান। পরেরটা ভি স্বীকার্য 5, হ্যাঁ দেখো প্রত্যেকটা স্বীকার্যের পাশে দেখো ছবি এঁকে দেওয়া আছে, ছবিগুলো আঁকতে হবে। স্বীকার্য 5 বলেছে কি, একটি সরলরেখার বাইরে যে কোনো বিন্দু দিয়ে ওই সরলরেখার সমান্তরাল একটি মাত্র সরলরেখা আঁকা যায়। এটা কিন্তু প্লেফার বলেছে, কি বলেছে? একটি সরলরেখার বাইরে কোনো বিন্দু দিয়ে ওই সরলরেখার সমান্তরাল একটি মাত্র সরলরেখা আঁকা যায়, এটা কার বিবৃতি? প্লেফারের বিবৃতি। ইউক্লিডের সমান্তরাল শিখাচ্ছে, বলেছে একটি সরলরেখা বহিস্থ একটি বিন্দুতে ওই সরলরেখার সমান্তরাল, কি লেখা আছে? প্লেফেয়ারের, হ্যাঁ। ও আচ্ছা শোনো, ব্যাপারটা হচ্ছে যে এই লাস্টের যে বিবৃতিটা দেওয়া আছে না, স্বীকার্য 5, এটা কিন্তু মানে দেখো তোমরা যে বেসিক অঙ্কের কথা বলছো সেটার ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু আরো হায়ার ম্যাথের ক্ষেত্রে দেখা যায় কি সেটা প্রযোজ্য হচ্ছে না, তখন প্রবলেম চলে আসছে। বুঝতে পারলে না? না না পারো না, ঠিক আছে, সেটা তো তুমি বুঝতে পারো নি, যে আমি বুঝতে পেরেছি। ইউক্লিডের এই জায়গায় আছো কোন? আচ্ছা শোনো, তাহলে জ্যামিতির স্বীকার্য কটা পেলাম? 5। প্রথম স্বীকার্য দুটো বিন্দুতে একটা সরলরেখা আঁকা যাবে। 2 নম্বর স্বীকার্য কি বলছে? সরল রেখাংশকে দুদিকে যদিচ্ছা বাড়ানো যায়। 3 নম্বর স্বীকার্য বলছে কি, যে কোনো একটা সমতলে যে কোনো একটা নির্দিষ্ট বিন্দু নিয়ে যে কোনো নির্দিষ্ট ব্যাসার্ধ নিয়ে একটাই বৃত্ত অঙ্কন করা যাবে। 3 নম্বর স্বীকার্য কি বলছে? এই 3 নম্বরই তো বললাম। 4 নম্বর কি বলছে? যে কোনো দুটো সমকোণের মান সমান, যে কোনো দুটো সমকোণের মান, হ্যাঁ কি বলতো, সারা জীবন ধরে শুনে শুনে আসছো তো ওই জন্য সমান লাগছে। বলে বলো, ওটা তো বইয়ের মধ্যে এঁকেছে, আমি আমার মতো করেছি, তুমি বইয়ের মতো আঁকবো। আচ্ছা বলো। দুটো সমকোণের মাপ সমান হবে, একটা যদি 90 ডিগ্রি হয় আর একটা যদি 89 ডিগ্রি হয়, ওটা তো থোড়ি সমকোণ হবে ওটা। এই তোমার জলের পাত্রটা নিয়ে নাও, থাক। আচ্ছা চলে আসো পেজ নাম্বার 5-এ। উপপাদ্য ও স্বতঃসিদ্ধ কাকে বলে? আচ্ছা স্বীকার্য 5 বলে কি, সরলরেখা, ধরো সরলরেখা আছে, সরলরেখা বহিস্থ একটা বিন্দু আছে, এই সরলরেখার সমান্তরালে আমরা কিন্তু একটা মাত্রই সরলরেখা আঁকতে পারবো এই নির্দিষ্ট বিন্দু দিয়ে। যদি অন্য বিন্দু হয় তাহলে অন্য বিন্দুতে একটা আঁকতে পারবো, ঠিক আছে। আচ্ছা এবার চলে আসো যে পেজ নাম্বার 5-এ 11 বলছে উপপাদ্য এবং স্বতঃসিদ্ধ কাকে বলে। উপপাদ্য মানে হচ্ছে কিছু জ্যামিতিক সত্য বিবৃতি আমরা যুক্তি সহকারে ধাপে ধাপে প্রমাণ করবো, একটা ছোট্ট বিবৃতি বলি।
আমরা জানি যে ত্রিভুজের 3টি কোণের পরিমাপ কত 180। তাহলে এটা একটা বিবৃতি। তাহলে এই জ্যামিতিক বিবৃতিকে আমরা যখন প্রমাণ করব সেটাকে আমরা কিভাবে প্রমাণ করব? উপপাদ্যের মাধ্যমে। হয়ে গেল? লিখতে হবে, তোমাদের প্রথম পরীক্ষাতে আছে। যাই হোক, তাহলে বিবৃতিতে কি বলছে? আচ্ছা, উপপাদ্য কাকে বলছে? কিছু জ্যামিতিক সত্য বিবৃতি আছে যেগুলোকে আমরা ধাপে ধাপে প্রমাণ করব। সেই ধাপে ধাপে প্রমাণ করার পদ্ধতিকে কি বলা হচ্ছে? উপপাদ্য। হয়েছে? আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে উপপাদ্য করতে গিয়ে কিছু কিছু জ্যামিতিক সত্য আমাকে মেনে চলতে হয়, তাই কি বলা হচ্ছে? স্বতঃসিদ্ধ। হয়েছে? তোমাদের মধ্যে অনেকগুলো স্বতঃসিদ্ধ আছে, পরে লিখে দেওয়া আছে। 12 নম্বর কোশ্চেন, স্বতঃসিদ্ধ কাকে বলে? বলছে দেখো, উপপাদ্য প্রমাণ করতে গিয়ে কিছু জ্যামিতিক সত্য বিবৃতির সাহায্য নিতে হয় যাদের এখন আর প্রমাণ করবো, মানে যারা আগে, যেগুলো আগে থেকে প্রমাণিত আছে, ঠিক আছে, সেগুলোকে বলা হচ্ছে কি? স্বতঃসিদ্ধ। ওই 11 নম্বরে কি বলতো, একসঙ্গে দিয়েছে, 12 নম্বর আলাদা করে দেওয়া আছে। আচ্ছা, 13 নম্বর কোশ্চেন, ওই উপপাদ্য প্রমাণ করতে গিয়ে ওটা লিখবো। 13 নম্বর কোশ্চেন তোমার, আচ্ছা এখানে মানে কি বলতো, কোশ্চেনটা দুরকম ভাবে আসে। উপপাদ্য স্বতঃসিদ্ধ কাকে বলে যদি আসে তাহলে একবারে করে দেবা, আর যদি স্বতঃসিদ্ধ কাকে বলে আছে তাহলে শুধু দ্বিতীয়টা, মানে 12 নম্বর উত্তরটা লিখবা। তাই তো অর্ঘ? 13 নম্বর কোশ্চেন, তোমার জানা স্বতঃসিদ্ধগুলি লেখো। তোমাদের বইতে মোটামুটি 13টার কাছাকাছি, আচ্ছা এখানে 5টা দিয়েছে, 5টার কাছাকাছি স্বতঃসিদ্ধ আছে। স্বতঃসিদ্ধগুলো মুখস্থ রাখতে হবে, কারণ পরীক্ষায় আসবে। স্বতঃসিদ্ধ 2টি লেখো। বলবে যে স্বতঃসিদ্ধ 2 লেখো। এবার স্বতঃসিদ্ধ 2 লিখতে হবে তোমাকে। হ্যাঁ, দেখো লেখা আছে 1 নাম্বার। আচ্ছা, আগের বার একটা ঘটনা ঘটেছিল, শুনে নাও। আগের বছর দ্বিতীয় পরীক্ষায় উপপাদ্য তো আসছিল, একটা ছেলে কি করেছে, বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে নিয়ে গিয়ে স্কুলে গেছিল, আসেনি। থার্ড সেমিস্টারে ওটা আবার পরীক্ষা এসেছিল। না না, সে বাড়ি এসে, সেটা কলেজ স্কুল থেকে তো না, না না, পরীক্ষার হলে যাওয়ার আগে। ঈশান বাড়ি চলে যাও, এই বাড়ির নিচে যাও। আচ্ছা, তো ব্যাপারটা হলো কি, ও থার্ড পরীক্ষা যখন পড়বে বা পরীক্ষার আগের দিন বলছে দাদা আমার এই পেজটা নেই। আর নেই কেন? বলছে আগের বার ছিঁড়েছিলাম। কেন? বলে স্কুলে নিয়ে গেছিলাম। তো এরকম যেন না বই ছিঁড়ে নিয়ে চলে গেলে আর ফাইনালে খুঁজে পাচ্ছ না। হ্যাঁ, না না, এই কি অবস্থা স্যার। আচ্ছা, এর মধ্যে যা আছে এগুলো পরীক্ষায় তোমার লিখতে খুব একটা হবে না। উপপাদ্য এরকম ভাবে আছে, এগুলো 1 মার্ক। এত বই নিয়ে, এত মোটা বই নিয়ে 1 নম্বর এসে কি লাভ? আচ্ছা, 1 নম্বর আসবে, আর বাদ বাকি তোমাকে ওই উপপাদ্যের মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে লিখতে হবে। আচ্ছা, ওকে, একেরটা স্বতঃসিদ্ধ 1 কি বলেছে দেখো, একটি সরলরেখার উপর একটি রশ্মি দণ্ডায়মান হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের পরিমাপের সমষ্টি 2 সমকোণ। মানে মানে মনে করো একটা সরলরেখা আঁকা আছে, এই সরলরেখার উপরে একটা রশ্মি আছে, মনে করো এরকম। তাহলে এই সাইডে একটা কোণ তৈরি হলো, এই সাইডে একটা কোণ তৈরি হলো, এই দুটো কোণের মোট সমষ্টি কত হবে? 180 ডিগ্রি বা 2 সমকোণ। এগুলো জানো। 2 নম্বর স্বতঃসিদ্ধ বলেছে কি, দুটি সন্নিহিত কোণের পরিমাপের সমষ্টি 2 সমকোণ হলে তাদের বহিঃস্থ বাহু দুটি একই সরলরেখায় থাকবে। মানে দেখো, দুটো সন্নিহিত কোণ মানে কি, পাশাপাশি মনে করো দুটো কোণ জুড়ে আছে, তাহলে এই একটা কোণ আর এই একটা কোণ যুগ্ম অবস্থায় আছে। তো এদের সমষ্টি কত? দুটো কোণের সমষ্টি কত? টোটাল 180 ডিগ্রি। ভালো করে দেখো, এই মাঝের বিন্দুর সাপেক্ষে এই বাহুটা আর এই বাহুটা কেমন ভাবে আছে? সরল রেখায় আছে, সরল রেখায় অবস্থান করে। এই যে অমৃতা, কি হচ্ছে? কার সঙ্গে কথা বলছো? কাকে দেখছো? সেটা আমি দেখলাম অনেক কিছু। 3 নাম্বার কোশ্চেন, স্বতঃসিদ্ধ 3, দুটি সমান্তরাল সরল রেখাকে একটি সরলরেখা ছেদ করলে প্রতি জোড়া অনুরূপ কোণগুলির পরিমাপ সমান হয়। মানে মনে করো এই যে দুটো সমান্তরাল সরলরেখা, এটাকে কোনো একটা 3 নাম্বার সরলরেখা ছেদ করলো, হয়েছে? তাহলে দেখো এখানে একটা কোণ তৈরি হলো, এখানে একটা কোণ তৈরি, তাহলে এরা অনুরূপ কোণ, এদের মাপ কি হবে? সমান। আবার দেখো এই কোণটা, এই কোণটার মাপ সমান, বোঝা গেল? হ্যাঁ, আবার এইটার মাপ, এটার মাপ সমান, এটার মাপ, এটার মাপ সমান সমান। বুঝতে পারলাম? এগুলো যে স্বতঃসিদ্ধ লাগবে পরীক্ষার সময়। হ্যাঁ, একান্তর আছে। আচ্ছা, স্বতঃসিদ্ধ 4, দুটি সরলরেখাকে একটি সরলরেখা যদি ছেদ করে, যদি এক জোড়া অনুরূপ কোণের পরিমাপ বা এক জোড়া একান্তর কোণের পরিমাপ সমান হয় বা ছেদকের একই পাশের অন্তস্থ কোণ দুটির পরিমাপ 2 সমকোণ হয়,
তবে ওই সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল। মানে বলছে যে মনে করো দুটো সরলরেখা আছে, 3 নম্বর সরলরেখা ছেদ করেছে, যদি এই কোণটার মান আর এই কোণটার মান সমান হয় তাহলে বলবো কি সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল। মানে আবার অনেক কিছু বলেছে এই কোণ এই কোণের মান সমান, অথবা এই কোণ এই কোণের মান সমান, এমন কিছু হলে সরলরেখা দুটি কি হবে? সমান্তরাল, সমান না। এই ব্যাক সরাও সামনের বই খাতা। পড়াচ্ছি না, আমি তো রিডিং করছি। কে পড়াচ্ছে এগুলো? এগুলো মুখস্থ করতে হবে। 5 নম্বর শতসিদ্ধ। দুটি ত্রিভুজের মধ্যে, ও আচ্ছা, ত্রিভুজের মধ্যে দুটি বাহুর দৈর্ঘ্য তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ অপর ত্রিভুজ দুটির বাহুর দৈর্ঘ্য তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপের সমান হলে ত্রিভুজ দুটির সর্বসম। মানে ত্রিভুজের সর্বসমতার শর্ত মনে আছে তো? ওই এস 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 এ এস আর এইচ এস মনে আছে? এই ত্রিভুজের সর্বসমতার শর্তগুলো কিন্তু এবার ভীষণভাবে তোমাদের কাজে লাগবে। লেখা আছে সব। 14 নম্বর কোশ্চেন, তোমার জানো উপপাদ্যগুলি লেখা আছে। তোমার জানো উপপাদ্যগুলি লেখার কারণ হচ্ছে যে দেখো প্রথমে যে উপপাদ্য থাকবে সেই উপপাদ্যটা স্বতঃসিদ্ধ দিয়ে কাজ মিটে যাবে, কোনো ঝামেলা নেই। কিন্তু তার পরের যে উপপাদ্য থাকবে সেটা প্রমাণ করার জন্য প্রথম উপপাদ্যর হেডিং মুখস্থ রাখতে হবে। কোন প্রথম উপপাদ্য? না, যখন করাবো তখন করবা। হ্যাঁ, এই জন্য উপপাদ্যের হেডিং তোমরা দেখো, ব্যাপারটা হচ্ছে এগুলো একটু কষ্ট করে মনে রাখবা। আর এমনি উপপাদ্য কি বলো তো, 2-3টে স্কুল থেকেও বলে দেবে, আমিও বলে দেবো। ও হ্যাঁ, সব বলে দেবে, ওই করবা তাহলে। আচ্ছা, তোমাদের আপাতত উপপাদ্যগুলো হেডিং করে পরিষ্কার করে অত মুখস্থ করার দরকার নেই, শতসিদ্ধগুলো পড়বে শুধু। আচ্ছা, উপপাদ্যর পড়া হয়ে গেল, চলেছে মনে রাখার বিষয়। আচ্ছা, মনে রাখার তো অনেক বিষয় দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, প্রয়োগগুলো আছে, প্রয়োগগুলো মুখস্থ রাখতে হবে। কি বলতো, এগুলোতে শর্ট কোশ্চেন আসবে, যদি এত পড়তে পারো তাহলে ভালো, না পড়তে পারলে ছেড়ে দাও। চলে আসো অধ্যায় 8-এ, পেজ নাম্বার 10। দেখো বলছে কি, অধ্যায় 8-এ সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম। সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম। আজকে পরিবেশের পড়া দেবো না তো, শুধু অঙ্ক থাকবে। কে বাচ্চা? কার মাঝে ব্যথা করছে? তোমার? শুয়ে পড়ো, আমি দাঁড়িয়ে পড়ছি। এখানে শুয়ে পড়ো, মাঝের উপরে আমি দাঁড়িয়ে পড়ি। কোনটা গো? ও হ্যাঁ, ধন্তনার নিচে ত আছে না সমান্তরালে। যাও। এই যেতে দাও ওকে। আচ্ছা শোনো, আজকে আর পড়াবো না, বাদ দাও। দাগানো শুরু করো। কোনটা গো? ছেদক বা ভেদক পড়ালাম তো, পরের দিন পড়িয়ে দেবো। কোনটা? এইরকম লেখা আছে কেন? ওটা একটি থেকে হতো, এখানে একটা ভুল আছে, প্রিন্টিং মিস্টেক আছে। ওটা অর্থাৎ থেকে শুরু হবে। বলে দিচ্ছি, এই তোমাদের নোটের ইয়েটা বার করো, পেজ নাম্বার 3 6 নাম্বার কোশ্চেন থেকে। পেজ নাম্বার 3 6 নাম্বার কোশ্চেন থেকে, পেজ নাম্বার 6 একদম উপরে দেখো লেখা আছে শতসিদ্ধ 5 এর শেষ পর্যন্ত। পেজ নাম্বার 3-এর 6 থেকে পেজ নাম্বার 6-এর শতসিদ্ধ 5 পর্যন্ত চলে আসো। ও মহারানী সরবে না। হ্যাঁ হ্যাঁ, ছুটি যাবা?
ওটা আজকে একটা কাজ করার কথা ছিল তো। কি বলে বলো? আচ্ছা তোমাদের বলছে রুটিন দেবো তাই না? আজকে আর দেবো না, আগে অঙ্কটা শেষ হোক তারপরে দেবো। তারপরে কি বলেছিল যে গ্রুপ এ আর ডি ভাগ করব। ওই তো পরের দিন একবার রুটিন রুটিন দেওয়ার দিন করে দেবো। কালকে ওটা সাইন করা খাতা দাও। ওটা সাইন নিয়ে আসো দেখি। দাও। সাইন করা খাতাগুলো দেখে নি কে কে দিল না। আমি তো দিয়েছি। ওটা সুজিনি অঙ্কটা। ও তুমি তো আগে জিজ্ঞাসা করো কে কে দিয়েছে। আবার কে কে দিয়েছে ব্যাস। আমি এখন খাতার উপর দিচ্ছি তুমি ঠিক ওটা দেখলাম হ্যাঁ একটু দেখলাম। খাতার উপর দিচ্ছি আমি তো নিইনি। ওটা এটা এই বছরের বই। আচ্ছা সাইন করে আনোনি কে কে? হাত তোলো দেখি। আমি করিয়েছি। জানা আমি বেশি দিয়ে আসো। ভাঙড়ির দোকানে দিও না, পাড়ার হচ্ছে মুদিখানার দোকানে দিয়ে দাও। পাড়ার মুদিখানা দিয়ে দেখবে। অঙ্কের আর কিছু বলে নেই। ও তোমার অঙ্কের প্রবলেম আছে না? হ্যাঁ নিয়ে আসো। আচ্ছা আগে এই দাঁড়া দাঁড়া, এই সাইন করা খাতাগুলোকে ছেড়ে দিই। আমার কাছে কিন্তু অঙ্কগুলো করা নেই সে দেখছি। এইটা বেশি বেশি হয়ে যায় এক মাস থেকে চেঞ্জ আছে মেশি মেশি মেশি। আমার কাছে সবাই জানে হ্যাঁ এই করোনা বন্ধ করে দাও। ওদের রোনাল্ডো মেসি কে চেনো?